আসসালামু আলাইকুম। এডুকেশন কেয়ার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। শিক্ষার্থীরা, ষষ্ঠ শ্রেণীর নতুন আরেকটি চারুপাঠের টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম আজকের নতুন আরেকটি ক্লাসে। শিক্ষার্থীরা, আজকে আমরা আমাদের ষষ্ঠ শ্রেণীর যে চারুপাঠ বইটি রয়েছে, সেই চারুপাঠ বইয়ে খুব গুরুত্বপূর্ণ একটি গল্প, আমাদের লোকশিল্প, যেটা লিখেছেন কামরুল হাসান। এই আমাদের লোকশিল্প গল্পটির যে নমুনা প্রশ্নগুলো রয়েছে, সেই নমুনা প্রশ্নের বহু নির্বাচনী প্রশ্ন এবং আমাদের যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে। শিক্ষার্থীরা দেখো, তোমাদের নমুনা প্রশ্ন রয়েছে এবং তোমাদের সৃজনশীল প্রশ্ন রয়েছে কিন্তু এখানে ২ টা। এই সৃজনশীল প্রশ্ন ২ টার সমাধান থাকছে আজকের ক্লাসে। তো শিক্ষার্থীরা, দেরি না করে চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। আমাদের প্রথম যে প্রশ্নটি রয়েছে, কোন লোকশিল্পটি মুঘল বাদশাদের বিলাসের বস্তু ছিল? অ্যান্সারটি হবে খ নম্বর, ঢাকাই মসলিন। ২ নম্বর যে প্রশ্নটি রয়েছে, লোকশিল্প সংরক্ষণ ও সম্প্রসারণ করতে হবে কারণ এটি আ ঘ নম্বর, শৌখিন। আমাদের যে উদ্দীপকটি রয়েছে, উদ্দীপকটি পড়ে ৩ এবং ৪ নম্বর প্রশ্নের উত্তর লিখতে হবে। কামাল স্থানীয় কারিগর দ্বারা একটি পিতলের কাঁসার কলস তৈরি করল। বন্ধুর বিয়েতে কলসটি উপহার দিলে কেউ কেউ উপহাস করল, আবার কেউ কেউ করল প্রশংসাও। স্কুল প্রধান শিক্ষক বললেন, স্থানীয় কারিগরদের এরূপ লোকশিল্প নিয়ে আমাদের গর্ব করা উচিত। কামালের দেওয়া উপহারটিকে শিল্পগুণ বিচারে কোন শ্রেণীর অন্তর্ভুক্ত করা যায়? এটার অ্যান্সার হবে মৃৎশিল্প। ৪ নম্বর যে প্রশ্নটি রয়েছে, এরূপ উপহার দেওয়ার পেছনে কামালের উদ্দেশ্যকে আমাদের লোকশিল্প প্রবন্ধের আলোকে বলা যায়। কি বলা যায়? এটার অ্যান্সার হবে ২ ও ৩, অর্থাৎ আমাদের লোকশিল্প বাঁচিয়ে রাখা, ঐতিহ্যকে ধরে রাখা। এখানে আমাদের একটা সৃজনশীল প্রশ্ন রয়েছে। শিক্ষার্থীরা জানো, এখানে তোমাদের ২ টা সৃজনশীল। দরিয়াপুর গ্রামের রহিমা দারিদ্র হলেও শিল্পী মনের মানুষ। ছোটবেলা থেকেই সে বাঁশ ও বেত দিয়ে সংসারের প্রয়োজনীয় অনেক জিনিস তৈরি করত। কিন্তু আচমকা একদিন তার স্বামী মারা গেল। ২ সন্তান নিয়ে সে পথে বসে। রহিমা উপায়ান্তর না দেখে অবশেষে সুই-সুতা হাতে তুলে নেয়। সে তার সব সুখ-দুঃখের জীবনকে দীর্ঘ সুতার টানে তৈরি নকশার মধ্যে ভাষা দিতে থাকে। একদিন বেসরকারি একটি সংস্থার মাধ্যমে তার শিল্পগুলো বিদেশে যায় এবং মোটা অঙ্কের অর্থ প্রাপ্তির পাশাপাশি সে প্রচুর সুনাম অর্জন করে। এখানে আমাদের ক নম্বর যে প্রশ্নটি রয়েছে, কোন এলাকার মাদুর সকলের কাছে পরিচিত ছিল? শিক্ষার্থীরা, আমরা এটা এখন জানবো যে খুলনা এলাকার মাদুর সকলের কাছে পরিচিত ছিল। শিক্ষার্থীরা, আমাদের চ্যানেলে যদি খুলনার কেউ থেকে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানায়ও। আমাদের খ নম্বর যে প্রশ্নটি রয়েছে, ঢাকায় মসলিনের কদর ছিল দুনিয়া জুড়ে বলতে কী বোঝানো হয়েছে? ঢাকায় মসলিনের কদর ছিল দুনিয়া জুড়ে বলতে ঢাকার মসলিনের জনপ্রিয়তার বিষয়টিকে বোঝানো হয়েছে। একসময় ঢাকার পাশে ডেমরা এলাকায় তাঁতিরা ঢাকার মসলিন তৈরি করতেন। মসলিন ছিল তখনকার মোগল বাদশাদের বিলাসের জিনিস। শুধু পাতলা সুতা দিয়ে এই কাপড় তৈরি হতো। তাই ছোট একটি আংটির ভিতর দিয়ে সহজেই কয়েকশো গজ মসলিন ঢুকিয়ে দেওয়া যেত। এই কাপড় বুনতে শুধু কারিগরি জ্ঞান নয়, দরকার ছিল একজন শিল্পীর মনও। আমাদের নম্বর যে প্রশ্নটি রয়েছে, স্বামীর মৃত্যুর পর রহিমার কাজটি আমাদের লোকশিল্প প্রবন্ধের কিসের প্রতিনিধিত্ব করে বর্ণনা করো? স্বামীর মৃত্যুর পর রহিমার কাজটি আমাদের লোকশিল্প প্রবন্ধে নকশিকাঁথার প্রতিনিধিত্ব করে। নকশিকাঁথা আমাদের লোকশিল্পের একটি বড় অংশ। এটি আমাদের ঐতিহ্যকে যেমন তুলে ধরে, তেমনি অনেক মানুষের জীবিকার মাধ্যমও। উদ্দীপকে দেখা যায়, রহিমার স্বামী মারা যাওয়ার পর সে উপায় না পেয়ে নকশিকাঁথা সেলাই করতে শুরু করে। নিজের সুখ-দুঃখের স্মৃতি আর নানা ফুল লতাপাতা দিয়ে সে কাঁথার নকশা গড়ে। পরে একটি বেসরকারি সংগঠনের সাহায্যে সেই কাঁথা বিদেশে পাঠিয়ে সে অনেক টাকা আয় করে। আমাদের লোকশিল্প প্রবন্ধে বলা হয়েছে, বর্ষার সময় যখন ঘর থেকে বাইরে যাওয়া যেত না, তখন মেয়েরা দুপুরের খাওয়া-দাওয়া শেষে পাটি পেতে পাশে পান রেখে পা মেলে বসতেন কাঁথায় নকশা তোলার জন্য। আমাদের নম্বর যে প্রশ্নটি রয়েছে, দেশের অর্থনীতি উন্নয়নে রহিমার অবদান আমাদের লোকশিল্প প্রবন্ধের আলোকে মূল্যায়ন করো। দেশের অর্থনীতি উন্নয়নে রহিমার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি দেশের অর্থনীতির জন্য দরকার কাজ শেখা আর হাতে কলমের কাজ করা। এতে নিজের যেমন উন্নতি হয়, তেমনি দেশের উপকার হয়। আমাদের লোকশিল্প প্রবন্ধে বলা হয়েছে, আমাদের এই শিল্প শুধু বিলাসিতা নয়, শখের জিনিসও নয়। মুঘল বাদশাহরা একসময় এইসব শিল্পের গুরুত্ব দিতেন। এখনও বিশ্বের অনেক উন্নত দেশের মানুষ আমাদের এই শিল্প অনেক দাম দিয়ে কিনে নেয়। এই দিক থেকে উদ্দীপকের রহিমা একজন লোকশিল্প রক্ষা ও উন্নয়নের
প্রতিনিধি। রহিমার মতো আরও অনেক নারী এই শিল্পে কাজ করে বিদেশ থেকে টাকা এনে দেশের আয় বাড়াচ্ছেন এবং তারা দেশের অর্থনীতিকে শক্তিশালী করছেন। শিক্ষার্থীরা, এখন আমরা আমাদের বইয়ের যে ২ নম্বর সৃজনশীল প্রশ্নটি রয়েছে, সেই প্রশ্নটি সমাধান করব। সেজুতি স্কুলে বার্ষিক লোকশিল্প মেলায় চলছিল। সে মেলার মাটির তৈরি একাধিক পুতুল জমা দেয়। সেগুলো একটি গ্রামীণ ও পরিবারকে প্রতিনিধিত্ব করে। দর্শনার্থী, বিচারক এবং প্রতিযোগী সবাই মুগ্ধ হয়ে দেখেন এটি। একজন মন্তব্যে লেখেন, আমাদের লোকশিল্প যে এত সমৃদ্ধ তা বলে শেষ করার মতো না। কিন্তু সময় ও রুচির পরিবর্তনে তা আজ প্রায় ধ্বংসর সম্মুখ। আমাদের সকলেরই এখন এই প্রতি নজর দেওয়া উচিত, নইলে অচিরে এই শিল্পকে আমরা হারাবো। আমাদের ক নম্বর যে প্রশ্নটি রয়েছে, শিল্পগুণ বিচারে আমাদের কুটির শিল্পের কোন শিল্পের মধ্যে পড়ে? এটার অ্যান্সারটি হবে শিল্পগুণ বিচারে আমাদের কুটির শিল্প লোকশিল্পের মধ্যে পড়ে। খ নম্বর যে প্রশ্নটি রয়েছে, বর্ষাকালে নকশি কাঁথা তৈরির জন্য উপযুক্ত সময় কেন? শিক্ষার্থীরা দেখে নাও, বর্ষাকালে নকশি কাঁথা তৈরির উপযুক্ত সময়, কারণ এই সময় বৃষ্টি থাকায় ঘর থেকে বাইরে বের হওয়া যায় না এবং কৃষক বধূরা অবসর থাকেন। নকশি কাঁথা এখন হারিয়ে যাওয়ার মতো এক গ্রামের পুরনো শিল্প। একসময় বাংলাদেশের গ্রামগঞ্জে নকশি কাঁথা বানানোর রীতি ছিল। বর্ষাকালে যখন চারিদিকে পানি ভরে যেত আর ঘর থেকে বের হওয়া যেত না, তখনই কাঁথা সেলাইয়ের সবচেয়ে ভালো সময় ছিল। মেয়েরা ঘরের সব কাজ শেষ করে পাটি বিছিয়ে পাশে পান রেখে পা মেলে বসে নিজের মনের মতো করে নকশি কাঁথা সেলাই করতেন। আমাদের গ নম্বর যে প্রশ্নটি রয়েছে, সেজুতির উদ্যোগ কোন কারিগরের শিল্পের প্রতিনিধিত্ব করে? ব্যাখ্যা করো। অ্যান্সারটি দেখে নাও, সেজুতির উদ্যোগ আমাদের লোকশিল্পের মাটির শিল্পকর্মের কারিগরের শিল্পের প্রতিনিধিত্ব করে। বাংলাদেশের প্রাচীনতম লোকশিল্প হলো মাটির শিল্প। অনেক দিন ধরে গ্রামের মানুষ এই শিল্প থেকে উপকার পাচ্ছে। এখন এই মাটির জিনিস শখের বস্তু হিসাবে বড় ঘরে সাজিয়ে রাখা হয়। উদ্দীপকে দেখা যায়, সেজুতি তার স্কুলের লোকশিল্প মেলায় মাটির পুতুল জমা দেয়। বিচারক ও দর্শকরা সেগুলো দেখে খুবই খুশি হয়। একজন বলেন, দেশের উন্নতির জন্য লোকশিল্পের দিকে সবার নজর দেওয়া দরকার। এদেশের কুমোররা নিজেদের পরিবেশ থেকে উৎসাহ পেয়ে এই শিল্প গড়ে তোলে। কলস, হাঁড়ি পাতিল, শানকি, ফুলদানি, দইয়ের ভাঁড়, রসের ঢেলা, টেপা পুতুল, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী মূর্তি ইত্যাদি বানাতে কুমোররা সারা বছর ব্যস্ত থাকেন। এখনও মাটি দিয়ে ফুলদানি, চায়ের সেট, বাক্সসহ নানা শৌখিন জিনিস তৈরি হয়। আমাদের লোকশিল্প প্রবন্ধে মাটির এই শিল্পের কথা বলা হয়েছে। সেজুতির কাজেও পুরনো কুমোরদের কারিগর আর শিল্পী মনের ছাপ দেখা যায়। আমাদের ঘ নম্বর যে প্রশ্নটি দেওয়া হয়েছে, উদ্দীপকে লোকশিল্প বাঁচিয়ে রাখার জন্য যে তাগিদ অনুভব হয়েছে তা আমাদের লোকশিল্প প্রবন্ধের বক্তব্যকে সমর্থন করে কিনা তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। হ্যাঁ, উদ্দীপকে লোকশিল্প বাঁচিয়ে রাখার যে তাগিদ অনুভব হয়েছে তা আমাদের লোকশিল্প প্রবন্ধের বক্তব্যকে সমর্থন করে। লোকশিল্প আমাদের দেশের একটি ঐতিহ্য। অনেক আগে থেকেই এই দেশে নানা রকম লোকশিল্প তৈরি হয়ে আসছে। এসব শিল্প আমাদের গর্ব বাড়ায়। উদ্দীপকে দেখা যায়, সে যদি তার স্কুলের বার্ষিক লোকশিল্প মেলায় মাটির পুতুল জমা দেয়। পুতুলগুলো গ্রামের পরিবারের ছবি তুলে ধরে। মেলায় আসা দর্শক, বিচারক আর প্রতিযোগীরা সেগুলো দেখে খুব খুশি হয়। একজন মন্তব্য করেন, যা আমাদের লোকশিল্প প্রবন্ধের কথা সঙ্গে মিলে রাখে। আমাদের লোকশিল্প প্রবন্ধে বলা হয়েছে, লোকশিল্প ও লোক ঐতিহ্য আমাদের জীবনের সঙ্গে জড়িত। এইসব শিল্পের মানুষের আনন্দ, দুঃখ, হাসি, কান্না ও ইচ্ছার প্রকাশ ঘটে। তাই এই শিল্পকে সবার সামনে তুলে ধরা ও জনপ্রিয় করা দরকার। উদ্দীপকে এই মন্তব্যকারী কথাতেও লোকশিল্প টিকিয়ে রাখার ভালো দিক দেখা যায়, যা এই প্রবন্ধের বক্তব্যকে সমর্থন করে। শিক্ষার্থীরা, এই ছিল আমাদের লোকশিল্প যে গদ্যটি রয়েছে, এই লোকশিল্প গল্পের অর্থাৎ আমাদের চারুপাঠ বইয়ের যে নমুনা প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নর সমাধান ছিল আজকের ক্লাসে। তোমরা কোন টপিকের উপরে ক্লাস চাও সেটা অবশ্যই আমাদের কমেন্টে জানিও। আর ক্লাসটি কেমন লেগেছে সেটা কমেন্টে জানাও। বন্ধুদের সাথে শেয়ার করো, একটা লাইক দাও, একটা কমেন্ট করো। তোমাদের এই ছোট ছোট লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার এটা আমাদেরকে খুব অনুপ্রাণিত করে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। সে পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।